গল্প স্বল্পের আজকের আয়োজনে রয়েছে সমারসেট মম এর লেখা গোয়েন্দা গল্প অপারেশন সিক্রেট সার্ভিস, অনুবাদে পৃথ্বীরাজ সেন। ব্রিটিশ সিক্রেট সার্ভিসে সর্বাধিনায়ক আর এশিয়ান ডেনকে পাঠালেন সুইজারল্যান্ডে কর্মরত কিছু ব্রিটিশ স্পাইয়ের ইনচার্জ হিসেবে। ওস্তাভ নামে একজন স্পাইয়ের পাঠানো টাইপ করা কিছু নথিপত্র উনি ডেনকে দেখিয়ে দিলেন, শুধু বোঝাতে কী ধরনের রিপোর্ট চাই, আর বলেছিলেন আমাদের সেরা এজেন্ট, ওর রিপোর্ট তথ্যপূর্ণ ও পূর্ণাঙ্গ। খুঁটিনাটি ব্যাপারের দিকেও ওর চোখ জেগে থাকে। রিপোর্টগুলো তুমি যত্ন সহকারে পড়ে দেখো। অবশ্য খুব বুদ্ধিমান ওস্তাভ, কিন্তু এরকম চমৎকার রিপোর্ট অন্য এজেন্টরা কেন পাঠাবে না? ওদের বোঝানো দরকার আমরা কি চাইছি। ওস্তাভ থাকে বেসলে, সুইস ফার্মের প্রতিনিধি সে। ফ্রগংকোর্ট, কোলোনে এবং ম্যানহেইমে শাখা অফিস আছে ওদের। ওস্তাভ জার্মানিতে খুব অক্লেশে যাতায়াত করতে পারে। ব্যবসায়িক লেনদেন আছে বলেই এতে কোনো ঝুঁকি থাকে না। সব ব্যাপারেই খবর পাঠাতো ওস্তাভ। অস্ত্র ও যুদ্ধের প্রস্তুতি, দেশের মানুষদের যেটাই খুব গুরুত্ব দেন, আর মানসিক অবস্থা এবং আরও অনেক বিষয়ে মিত্রপক্ষের সমর বিশারদরা যা চান। স্ত্রীকে লেখা চিঠিগুলোতে সে অদ্ভুত নিগুড় ও সাংকেতিক শব্দ ব্যবহার করত। ওর স্ত্রী চিঠিগুলো পাওয়া মাত্র অ্যাশেন ডেনের কাছে জেনেভায় তা পাঠিয়ে দেয় এবং অ্যাশেন ডেন ওই চিঠি থেকে প্রয়োজনীয় খবর সংগ্রহ করে সঠিক স্থানে পৌঁছে দেয়। ওস্তাভ বাড়ি ফেরে 2 মাস অন্তর, তৈরি করে রিপোর্ট অন্য শাখার স্পাইয়ের কাছে, যা পেশ করা হয় মডেল হিসেবে। ওস্তাভের ওপর সন্তুষ্ট ব্রিটিশ সিক্রেট সার্ভিসের কর্তৃপক্ষ। ওস্তাভও যে ওদের জন্য খুশি তার পিছনে যুক্তি আছে। সন্তোষজনক তার কাজ, সে বেশি টাকা পায় আর অন্য স্পাইদের চেয়ে। তাকে মাঝে মাঝে মোটা অঙ্কের বোনাস দেওয়া হয় গুরুত্বপূর্ণ স্কুপ নিউজের জন্য। এভাবেই চলল একটি বছর। তারপর আর এর সন্দেহের জাগল কোনো কারণে। অদ্ভুত সজাগ তিনি। যতটা মনে সহজাত প্রবৃত্তির দিক থেকে তার চেয়ে বেশি ঢের ধারণা হলো তার কোথাও কোনো গোলমেলে ব্যাপার ঘটছে। তিনি অ্যাশেন ডেনকে খোলাখুলি কিছুই বললেন না, আর যা ভাবেন অন্যকে তা খুলে বলেন না। আদেশ দিলেন, ব্রেসলে যাও, ওস্তাভের স্ত্রীর সঙ্গে দেখা করো। তখন ওস্তাভ জার্মানিতে। তাকে কি ব্যাপারে কথা বলতে হবে তা অ্যাশেন ডেনের ওপরেই ছেড়ে দিলেন। আর অ্যাশেন ডেন ব্রেসলে পৌঁছেই স্টেশনে জমা রাখল ব্যাগ। সে এখনো জানে না ওখানে তাকে আদৌ থাকতে হবে কিনা। ওস্তাভ থাকে যে এলাকায়, ট্রামে উঠে সেদিকে ছোটে অ্যাশেন ডেন। কেউ তাকে ফলো করছে কিনা এ ব্যাপারে নিঃসন্দেহ হয়ে ওস্তাভের বাড়ির পথে পা রাখে সে। ফ্ল্যাটগুলোর শরীরের সর্বত্র দরিদ্র ভদ্র পরিবারের চিহ্ন। সে বুঝল কেরানি ও ছোটখাটো ব্যবসায়ীরা থাকে এখানে। সামনে মুচির দোকান। অ্যাশেন ডেন দক্ষ নয় জার্মান ভাষায়, তথাপি প্রশ্ন করে, হের গ্রাবো এখানে থাকেন কি? হ্যাঁ, বাড়ি আছেন উনি। চমকে উঠে অ্যাশেন ডেন। গতকালই সে ম্যানহেইম থেকে স্ত্রীর কাছে লেখা চিঠি তার স্ত্রীর মারফত পেয়েছে। কোডে রেজিমেন্টের কটা নম্বর জানানো হয়েছে চিঠিতে। লেখা হয়েছে রাইন নদী পেরিয়েছে এসব জার্মান রেজিমেন্ট, অথচ বাড়িতেই ওস্তাভ। আদৌ যায়নি জার্মানি। ঘণ্টা বাজে। দরজা খুলে নিখুঁত কামানো গোল মাথাওয়ালা চশমা চোখে বেটে ভদ্রলোক, পায়ে কার্পেট স্লিপার। হের গ্রাবো, ভেতরে আসতে পারি? সামান্য ইতস্তত করে অ্যাশেন ডেন। অতঃপর জার্মানি থেকে পাঠানো ওস্তাভের চিঠিগুলি যে নামে ও রিসিভ করে সেই নামটাই জানায়। আসুন আসুন, খুব খুশি হলাম আপনার সঙ্গে দেখা হওয়ার। ঘর ছোট, ওক কাঠের ভারী আসবাব, সবুজ ভেলভেটিনে আবৃত বড় টেবিলের বুকে টাইপরাইটার। সম্ভবত ওস্তাভ তার গোপন জরুরি রিপোর্ট টাইপে ব্যস্ত ছিল। ওর স্ত্রী খোলা জানালায় মোজা সেলাইয়ে নিমগ্ন। ওস্তাভ বলতেই উঠে গেলেন। অ্যাশেন ডেন সুখী দাম্পত্য জীবনে সৃষ্টি করল ভাঙন। প্লিজ বসুন। ভাগ্যিস ব্রেসলে ছিলাম, অনেককালের আশা আপনার সঙ্গে পরিচয় হবে আমার।
এই ফিরছি জার্মানি থেকে। টাইপরাইটারের কাগজগুলো সে আঙ্গুল বাড়িয়ে দেখায়। যে খবর আমি এনেছি শুনলে আপনি খুব খুশি হবেন। অবশ্য বোনাস পেলে কেনা খুশি হয়। ওস্তাভ হাসছে অমায়িক ভঙ্গিতে। তথাপি মনে হলো অ্যাশেন্ডেনের চশমার আড়ালে ওই নার্ভাস চোখ দুটো তীক্ষ্ণ নজর রেখেছে তার উপর। আপনি খুব দ্রুত এসেছেন তো? এখানে আপনার চিঠি আসার পর চিঠিটা আপনার স্ত্রী জেনেভায় পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই। স্বাভাবিক, আপনার জানা দরকার জার্মানরা সন্দেহ করছে ব্যবসায়িক চিঠিপত্রের মধ্যে গোপন রিপোর্ট চালান হচ্ছে, তাই 48 ঘন্টা আটকে ফ্রন্টিয়ারের চিঠিগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। বুঝেছি, সুন্দর ভঙ্গিতে অ্যাশেন্ডেন বলে। তাই বুঝি চিঠিতে 2 দিন পরের ডেট দিয়েছেন? দিয়েছি বুঝি। ইস, কি বোকার মতো কাজ দেখুন। খামটায় লিখতে নিশ্চয়ই ভুল হয়ে থাকবে। হেসে ওস্তাভের দিকে তাকায় অ্যাশেন্ডেন। বড় কাঁচা যুক্তি। বিশেষ ধরনের সঠিক তারিখের গুরুত্ব ব্যবসায়ী হিসেবে ভালোই বোঝে ওস্তাভ। বহু সময় নষ্ট হয় ঘুরপথে জার্মানি থেকে রিপোর্ট আসতে। তাছাড়া কোনো কোনো ঘটনা কোন তারিখে ঘটেছে সঠিকভাবে জানা প্রয়োজন। হের গ্রাবো, আপনার পাসপোর্টটা যদি দেখান। কি করবেন আমার পাসপোর্ট দেখে? আমি দেখতে চাই 9 তারিখে জার্মানি পৌঁছানোর পর কোন তারিখে এখানে এসেছেন। আপনি কি ভাবছেন পাসপোর্টে আমার যাতায়াতের তারিখ লেখা থাকবে? 3 মাস পেরিয়ে আমি যাতায়াত করেছি বেআইনিভাবে। এসব ব্যাপারে অ্যাশেন্ডেনের জ্ঞান টনটনে। ফ্রন্টিয়ারের দুপাশে জার্মান ও সুইস পুলিশই পাহারা তার জানা। ও, তাহলে আপনি ন্যায়সঙ্গতভাবে পার হলেন না কেন ফ্রন্টিয়ার? আপনাকে সিক্রেট সার্ভিসের এজেন্ট নিযুক্ত করার কারণ এমন একটি সুইস ফার্মে আপনি কাজ করেন যে ফার্ম জার্মানিতে ওদের দরকারি মালপত্র রপ্তানি করে। সুতরাং নিঃসন্দেহে আপনার পক্ষে বহুবার জার্মানিতে যাতায়াত সম্ভব। আপনি জার্মান আমলাদের সাহায্যে ওদের ফ্রন্টিয়ার পার হতে পারেন, কিন্তু সুইস ফ্রন্টিয়ার পার হবেন কিভাবে? ওস্তাভ অপমানিতের মতো মুখ করে বলে। বুঝলাম না, আপনার সন্দেহ কি আমি জার্মানির স্পাই? কথা দিচ্ছি কেউ আমার বিবেক বুদ্ধিতে কালি ছেটাক আমি সহ্য করব না। দুপক্ষের কাছেই টাকা খাওয়া এবং কাউকেই কোনো গুরুত্বপূর্ণ খবর না দেওয়ার খেলা হের গুস্তাভের নতুন কিছু নয়। তুমি কি ভাবো আমার পাঠানো রিপোর্টের কোনো দাম নেই? যে কোনো এজেন্টের তুলনায় ঢের বেশি বোনাস পেয়েছি আমি। বহুবার কর্নেল জানিয়েছেন। আমার কাজে উনি খুশি। এবার অ্যাশেন্ডেনের অমায়িকতা দেখানোর পালা। আরে ইয়ার, অত মেজাজ গরম করো কেন? তুমি পাসপোর্ট দেখাতে চাইছো না, ভালো কথা, কিন্তু এত ভাবছো কেন? কোন এজেন্টের পাঠানো তথ্য আমরা বিনা প্রমাণেই মেনে নেব? কিংবা তাদের গতিবিধির ওপর কোনো নজরে রাখবো না? আমরা এত বোকা মানুষ? ঠাট্টা মন্দ নয়, কিন্তু অতি ব্যবহারে তার মূল্য থাকে না। আমি হাসির গল্প লিখতাম, যুদ্ধের আগে তিক্ত অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে। অ্যাশেন্ডেন ভাবছে, ব্লাফ দেওয়ার এই উপযুক্ত সময়। আমরা খবর পেয়েছি এজেন্ট হিসেবে কাজ করাকালীন কোনো দিনই তুমি জার্মানিতে যাওনি। তোমার উর্বর কল্পনা শক্তির সাহায্যে রিপোর্ট তৈরি করেছ এই সুইজারল্যান্ডের বেসলে নিশ্চিন্তে বসেই। এখন অ্যাশেন্ডেনের দিকে তাকিয়ে আছে উস্তাভ। তার মুখে সহনশীলতার ও খুশির রেশ ছাড়া কোনো ছাপ নেই। ওর ঠোঁটে হাসি। কাঁধ ঝাঁকিয়ে বলে, এতই বোকা ভাবছ যে আমাকে মাসে মাত্র 50 পাউন্ডের বিনিময়ে নিজের জীবন বিপন্ন করব? আমি আমার স্ত্রীকে ভালোবাসি। জোরে হেসে ওঠে অ্যাশেন্ডেন। তোমাকে অভিনন্দন জানাচ্ছি গুস্তাভ। 1 বছর ধরে আমাদের সিক্রেট সার্ভিসকে তোমার মতো কেউ এত বোকা বানাতে পারেনি। দেখো, তোমরা আমায় বিনা অসুবিধায় টাকা কামানোর এক চমৎকার সুযোগ দিয়েছিলে। আমার ফার্ম জার্মানিতে। যারা জার্মানি ঘুরে আসে আমি খবর সংগ্রহ করতাম তাদের সঙ্গে স্রেফ আড্ডা মেরেই। কান সজাগ রাখতাম বিয়ার পান আর রেস্তোরাঁর আড্ডায়। খবরের কাগজ পড়তাম জার্মান ভাষায়। দারুণ মজা পেতাম তোমাদের রিপোর্টে আর চাহিদা মতো চিঠি পাঠাতে। তা তো বুঝতেই পারছি। অ্যাশেন্ডেনের গলা। গুস্তাভ প্রশ্ন রাখে, তোমরা এখন কি করবে? কি বা করতে পারি? কিছু নাকি আশা করো তুমি?
এর পরেও মাইনে পাবে? না, আর আশা করি না। যাকে, তুমি জার্মান সিক্রেট সার্ভিসের সঙ্গেও কি একই খেলা খেলেছিলে নাকি? আরে না না, কি করে কথা ভাবতে পারলে? মিত্রপক্ষের তরফে আমার সব কিছু, সহানুভূতি আমার হৃদয়। না কেন? টাকার অভাব আছে জার্মানদের? তোমাকে আমরা এমন রিপোর্ট চালান দিতে পারবো যা জানলে টাকা দেবে জার্মানরা। এর জবাবে টেবিলের ওপর আঙ্গুলগুলো খেলা করে গুস্তাভের। এখন প্রয়োজনহীন এমন একটি রিপোর্টের কাগজ হাতে তুলে বলে, জার্মানদের ভুলভাল খবর দিলে বিপদ হতে পারে, মানুষ হিসেবে ওরা বিপজ্জনক। বুদ্ধিমান আছো দেখছি। যদিও মাইনে বন্ধ হয়ে যাবে তোমার, তবে কোন সময়ে খুব গুরুত্বপূর্ণ কোনো রিপোর্ট জানালে বোনাস পাবে। অবশ্যই খবরটা সঠিক হওয়া চাই। তার মানে ভবিষ্যতে ফল পেলেই টাকা দেব। কথাটা ভেবে দেখব। কয়েক মুহূর্ত গুস্তাভকে ভাববার সময় দেয় সে। সিগারেট ধরায়, ধোয়া হাওয়ায় মিলিয়ে যায়। তখন সে নিজেও ভাবতে থাকে, আপনারা কোনো বিশেষ খবর চাইছেন কি? লুসার্নেতে জার্মানদের স্পাই আছে একজন। জন্মসূত্রে সে ইংরেজ, নাম গ্যান্টলি। 2000 সুইস ফ্রাঙ্ক পাবে যদি ওর সম্পর্কে নিউজ পাঠাও। শুনেছি নামটা। তা এখানে তুমি কতদিন থাকবে? যতদিন প্রয়োজন। হোটেলে ঘর ভাড়া নিয়ে তোমাকে নম্বরটা জানাবো। কোনো খবর থাকলে সকাল 9টা বা রাত 7টায় যে কোনো দিন দেখা করতে পারো। বিপদের ঝুঁকি আছে, তার চেয়ে চিঠি দেব। পরস্পরের শুভেচ্ছা নিয়েই তাহলে বিদায় নিলাম আমরা। নিশ্চয়ই আমাদের ফাইলে তোমার পাঠানো রিপোর্ট থাকবে মডেল হয়েই। অ্যাশেনডেন বেসলে থাকে দিন 2-3। এখানে সময় কাটে না। বুক স্টলে দাঁড়িয়ে প্রাচীন বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার মনে হয় 1000 বছর আগে জন্ম নিলে হয়তো এইসব বই পড়ার কোনো অর্থ হতো। চতুর্থ দিনে প্রভাত ডেকে আনে গুস্তাভের চিঠি। অচেনা ব্যবসায়িক ফার্মের খামে টাইপ করা। হাতের লেখার মতো টাইপরাইটারেরও বিশেষত্ব আছে। সম্ভবত তা জানে না গুস্তাভ। দুবার পড়ে চিঠিটা আলোর সামনে মেলে ধরে অ্যাশেনডেন। খতিয়ে দেখতে থাকে কাগজের জন্মস্থান। যদিও কোনো যুক্তি নেই, তবু কেবল ডিটেকটিভ উপন্যাসের চরিত্ররাই এমনটি করে থাকে। দেশলাই জেলে পুড়িয়ে ফেলা চিঠি, হাতে গুড়িয়ে ফেলে ছাইগুলো। সকালের ট্রেনে বার্নে ছোটে সে আর এর কাছে। সেখান থেকে পাঠায় সাংকেতিক কোডে একটা টেলিগ্রাম। ব্যক্তিগত এক সাক্ষাৎকারে নির্দেশ আসে কি করতে হবে তাকে। রাত্রি নির্জন হোটেলে ঘরের করিডোরে তখন থাকবে না কেউ। 24 ঘন্টা শেষে ঘুরপথে অ্যাশেনডেন পা রাখে লুসার্নেতে। যে হোটেলে ওঠার নির্দেশ, সেখানে ঘর ভাড়া নিয়ে পথে নামে অ্যাশেনডেন। আগস্টের চমৎকার দিন, মেঘমুক্ত আকাশে রোদের খেলা। শৈশবে একবার এসেছিল সে এখানে। ঝাপসা স্মৃতি সঙ্গে করে নিয়ে আসে পাথরের সিংহমূর্তি, একটা সেতু, চার্চ, যেখানে বসে অর্গানের মিউজিক শুনেছিল সে। একদিন লুসার্নের বনবিথিকায় হেঁটে গেছে যে কিশোর ছায়া ঘন বনরাজির পথে হাঁটতে হাঁটতে। এখন সেই সব ভুলে যাওয়া দৃশ্যগুলো নতুন করে স্মৃতির আঙ্গুলে ধরার চেয়ে সেই লাজুক উৎসাহী কিশোরকে ভাবতে বড় ইচ্ছে জাগে, যে ছিল জীবন অভিজ্ঞতার ধৈর্যহীন ভিখারি। যৌবনোদ্গমনের ক্ষণিক বাস্তবতায় খুঁজে ফিরছে ভবিষ্যতের প্রাপ্ত বয়সী পৌরুষের সম্ভাবনায়। তথাপি কেমন যেন মনে হয় তার। স্মৃতির ছবিগুলো আজও মলিন হয়নি। সেদিনের কিশোর অ্যাশেনডেনের নয় সেগুলো, বরং রোদ এবং ভিড়, জনারণ্য ও রোদের দহন। স্টিমার, ট্রেন, হোটেল, বনারণ্যের পথে পথে মানুষ। মোটা মানুষ, অদ্ভুত মানুষ, বুড়ো মানুষ, কুৎসিত মানুষ, তাদের ঘামের গ্রাণ, এই সবই ধরে রেখেছে তার স্মৃতিপট। বিশ্বের ক্রীড়াভূমি এই সুইজারল্যান্ড আবিষ্কারের আগে যেমন ছিল, আজও যুদ্ধরত লুসার্নে তেমনই নির্জন। অধিকাংশ হোটেল বন্ধ, রাস্তা ফাঁকা, জলের কিনারে বাঁধা বোয়িং বোটেরা। কেউ ভাড়া নেয় না ওদের। কেবল সুইস নামার ফেরা লেকের কিনারা ধরে উদ্যান বিথিকায় হেঁটে যায়। তাদের সঙ্গে এই মহাযুদ্ধে পোষা কুকুরের মতো যাদের নিরপেক্ষতা,
এই দৃশ্যটি উপভোগ করে অ্যাশেন্ডেন। নিঃসঙ্গতা বড় আনন্দ দেয়। জলের ধারে একটা বেঞ্চে বসে পড়ে সে। ছবির মতো অবাস্তব হ্রদ, জল বড় বেশি নীলাভ, পাহাড় যেন বেশি তুষারাবৃত। এই সৌন্দর্য যেন আনন্দের বদলে দেয় আঘাত। তবু এই পরিবেশ বুঝি শিল্পচাতুর্যহীন, অদ্ভুত এক সরলতা, যেন মেঞ্জেলেনের নিঃসঙ্গ সঙ্গীত। ভাবনা অ্যাশেন্ডেনকে নিশ্চিত সুখে হাসিয়ে দেয়। লুসার্নের বুকে চোখ রেখে তার মনে পড়ে যায় কাচের কেশে বন্দি মোম ফুলের কথা। ঘণ্টা বাজার সময় হলে যে সব ঘড়ি থেকে গানের পাখিরা বেরিয়ে আসে, কোকিল কণ্ঠে সময় জানায়, সেই ঘড়িগুলোর কথা। এবং উলের সূক্ষ্ম কারুকার্যের জন্য বার্লিন আবহাওয়া এমন চমৎকার থাকবে ততক্ষণই উপভোগ করা যাবে দৃশ্যটা। অ্যাশেন্ডেন চায় দেশের উপকার করার সঙ্গে সঙ্গে এমন চমৎকার আনন্দ উপভোগের সুযোগটাও কাজে লাগাতে। পকেটে তার আন করা নতুন নামের পাসপোর্ট। ব্যক্তিত্ব যেন বদলে গেছে তার। নিজেকে নিয়ে বড় ক্লান্ত সে। এই মুহূর্তে ভাবতে ভালো লাগছে সিক্রেট সার্ভিস চিফ আর এর উর্বর মস্তিষ্কের উদ্ভাবিত ফসল হিসেবে নিজের কথা। গুস্তাভ সম্পর্কিত ব্যাপারে তার অভিজ্ঞতা শুধু জীবনের অবাস্তবতা সম্পর্কিত ব্যাপারে তীব্র সচেতনতাবাদের থেকেই। সে বেশ উপভোগ করলেও ঘটনাটি মজা পাননি। আর এর সহজাত রহস্যপ্রিয়তার সঙ্গে মিশে থাকে বিদ্রুপ। কিন্তু তাকে কেউ বোকা বানালে নিজেকে নিয়ে রসিকতা তার স্বভাবের বাইরে। পরিস্থিতি যদি এ ধরনের হয়, তাহলে তাকে উপভোগ করার নিয়ম বাইরের মানুষের দৃষ্টিভঙ্গিতে নিজেকে দেখা। জীবনের আনন্দ ঘন কমেডিতে একই সঙ্গে হতে হয় অভিনেতা ও দর্শক। আর পেশায় সৈনিক। আত্মবিশ্লেষণ তার কাছে অস্বাস্থ্যকর, ইংরেজ বা দেশপ্রেমিকদের অনুপযুক্ত বোধ হয়। ধীরে ধীরে হোটেলে ফিরে যায় অ্যাশেন্ডেন। পরিষ্কার পরিচ্ছন্ন জার্মান মালিকানায় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট হোটেল। জানালায় চমৎকার হাতছানি। পাইন উড়ে আলকাত্রা মাখানো চকচকে বার্নিশ করা দেয়াল। বৃষ্টির দিনে অসহ্য হলেও এ ঘরে রৌদ্রদহন উষ্ণ দিনের অঢেল সুখ। অ্যাশেন্ডেন হল ঘরের টেবিলে বসে অর্ডার দেয়। ল্যান্ডলেডি জানতে চান এই অফ সিজনে কেন ও লুসার্নে বেড়াতে এসেছে। অ্যাশেন্ডেন বলে, সদ্য টাইফয়েড থেকে সেরে উঠেছে সে। স্বাস্থ্য ফিরে পাওয়ার আশায় এখানে আসে, এই লুসার্নেতে। ইংল্যান্ডের সেন্সরশিপে তার কাজ। জার্মান ভাষায় তার জ্ঞান অযত্ন চর্চিত, তাই এই সুযোগে একটু ঝালিয়ে নিতে চায়। এমন কারো খোঁজ দিতে পারেননি ল্যান্ডলেডি যে জার্মান ভাষা রপ্ত করতে পারে অ্যাশেন্ডেনকে সুইস ব্লন্ডে। উচ্ছল বাচাল এবং অ্যাশেন্ডেন জানে নিজের সম্পর্কে এই রিপোর্ট যেখানে পৌঁছানো প্রয়োজন, খবর ঠিক সেখানেই পৌঁছে যাবে। এবার প্রশ্নকর্তা অ্যাশেন্ডেন। মহিলাও অনেক কথা বলেন যুদ্ধ সম্বন্ধে। এ মাসে যুদ্ধ না হলে টুরিস্টদের জায়গা হতো অন্য বাড়িতে, কাছাকাছি ঘর ভাড়া নিতে হতো। কিন্তু এখন হোটেল খালি। বাইরের কিছু লোক খেতে আসে এখানে। মাত্র 2 ঘর বোর্ডার আছে। এক ঘরে বৃদ্ধ আইরিশ দম্পতি জেভেতে থাকে তারা, এবং দৃশ্যটা কাটায় লুসার্নেতে। এক সস্ত্রীক ইংরেজ থাকে অন্য ঘরে। তার স্ত্রী জার্মান বলেই ওদের থাকা প্রয়োজন নিরপেক্ষ দেশে। ওদের ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না অ্যাশেন্ডেন। চেহারার বর্ণনা থেকেও যদি ঠিকঠাক চিনে নেওয়া যায় গ্র্যান্টলি কেপরকে। ওরা দিনের বেশিরভাগ কাটায় পাহাড়ে। হের কেপর বোটানিস্ট। সুইজারল্যান্ডের বনফুলে তার আগ্রহ। বড় ভালো মানুষ ওর স্ত্রী। তার কথা ভাবলে দুঃখ হয়। যাই হোক, চিরকাল তো চলতে পারে না যুদ্ধ। ল্যান্ডলেডি চলে যেতেই ওপর তলায় ওঠে সে। ডিনার 7টায়। ডিনারের ঘণ্টা ধ্বনির সঙ্গে সঙ্গেই অ্যাশেন্ডেন ঢোকে ডিনার রুমে। সেখান থেকে অন্যান্য অতিথিদের লক্ষ্য করা যাবে ভালোভাবে। সাধারণত দেওয়ালে সাদা চুনকাম করা ঘর, পাইন কাঠের চকচকে পালিশ করা চেয়ার। দেওয়ালের তৈলচিত্রে সুইজারল্যান্ডের অনেক হ্রদ। টেবিলে টেবিলে ফুলগুচ্ছ ধরে আছে ফুলদানিতে। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। লোক আসছে একে একে। অধিকাংশই একা মানুষ।
হাতে সুইস ঘড়ি, চাকরি লুসার্নেতে। যে যার মতো অর্ডার করে টেবিলে বসে রুমাল খুলছে। যে রুমাল লাঞ্চ শেষে সযত্নে বেঁধে গেছে ওরাই। নিউজ পেপার পড়ছে খেতে খেতে। অতপর সাদা চুলের এক বৃদ্ধ কোলকুজো ভদ্রলোক ভেতরে ঢুকলেন। তার গোফ জোড়া সাদা ঝুলন্ত, সঙ্গে এক বৃদ্ধা কালো পোশাকের, তারও চুল সাদা। খুব সম্ভবত এরাই সেই আইরিশ কর্নেল ও তার স্ত্রী, ল্যান্ডলেডি যাদের কথা বলেছিলেন। বসল ওরা। নিজের জন্য এক চামচ মদ ঢালল কর্নেল। নিঃশব্দে ডিনার খেতে লাগলো দুজন। তারা এলো সব শেষে, এতক্ষণ যাদের জন্য ব্রিটিশ সার্ভিস এজেন্ট অ্যাশেনডেন প্রতীক্ষা করছে। এক মুহূর্তের জন্য ওদের দেখেই চোখ সরিয়ে নিয়েছে আত্মসংযমের পরিচয় দিয়ে। জার্মান ভাষায় একটা বই পড়তে চেষ্টা করছিল সে। চকিতে অ্যাশেনডেন দেখে নিয়েছে জার্মান সিক্রেট সার্ভিসের ব্রিটিশ এজেন্ট গ্র্যান্ডলি কেপরের বয়স 45 ছুঁই ছুঁই। খোঁচা খোঁচা পুরো কালো চুল, মোটাসোটা, মাঝারি উচ্চতা, ভরাট নিটল কামানো টকটকে লাল মুখ। শার্টের গলায় বোতাম খোলা, কলার চওড়া, স্যুটের রং ধূসর। পেছনে ওর স্ত্রী। প্রথম দৃষ্টিতে অ্যাশেনডেন দেখল ওই জার্মান মহিলার শরীর ও পোশাকে ধুলো এবং দেহশ্রী বা মুখের অবয়বে আকর্ষণীয়তা নেই, শুধু এটুকুই আবিষ্কার করেছে। বসেই গ্র্যান্ডলি কেপর দরাজ গলায় ওয়েট্রেসকে কি বলতে থাকে। বহুদিন আজ, যদিও পাহাড়ের নামটা অ্যাশেনডেনের অজানা, কিন্তু ওয়েট্রেসের নাম শুনে অবাক হয়, উৎসাহ দেখায় খুব। অতঃপর কেপর জানায়, জার্মান ভাষায় অনর্গল কথা চালালেও উচ্চারণে তার ইংরেজি টান স্পষ্ট। ওদের দেরি হওয়াতে আর ঘরে যায়নি হাত মুখ ধুতে, বাইরেই ধুয়ে এসেছে। কেপরের স্বর উচ্চগ্রামে, মেজাজটা শরীফ। জলদি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। আমাদের 3 বোতল বিয়ার চাই, খুব তেষ্টা পেয়েছে। গ্র্যান্ডলি কেপর জীবনের শ্বাস দিয়ে এলো যেন। বুঝি জেগে উঠল হঠাৎ। ইংরেজিতে স্ত্রীর সঙ্গে কথা বলছিল ও, যা শুনতে পাচ্ছিল সবাই। হঠাৎ ওর স্ত্রী চাপা কণ্ঠে কি বলতেই মুহূর্তে চুপ মেরে গেল কেপর। চোখ তার এখন অ্যাশেনডেনের দিকে। বইয়ের পেছনে মুখ ঢেকে টের পাচ্ছিল অ্যাশেনডেন। নিচু স্বরে স্ত্রীকে কিছু বলল এবার সে। ওয়েট্রেস এলে তারপর মৃদু স্বরে সম্ভবত পরিচয় জানতে চাইল নতুন অতিথির। ওয়েট্রেসের উত্তর কানে আসে। জার্মান ভাষায় সে বলছে ইংল্যান্ডের লোক। ডিনার শেষে টুথপিক দিয়ে দাঁত খুঁড়তে খুঁড়তে চলে গেল টেবিল ছেড়ে বুড়ো আইরিশ কর্নেল ও তার বউ। ডিনারের সময় আস্তে আস্তে হেঁটে যায় কর্নেলের স্ত্রী। অল্প দাঁড়ায়। কর্নেল দরজা খুলে ধরতে বেরিয়ে যায়। অ্যাশেনডেন বোঝে, জীবনে কখনো নিজের হাতে দরজা খোলেনি এই মহিলা। খুলতে হয় কিভাবে তাই তিনি জানেন না হয়তো। অ্যাশেনডেনের চোখে স্পষ্ট হয় ওদের জীবনের প্যাটার্নটা। আপন মনে কাল্পনিক ঘটনা এবং পরিস্থিতি এবং চরিত্র গড়তে থাকে লেখক অ্যাশেনডেন। তারপর হঠাৎ সম্বিত ফিরে আসে তার। ডিনার শেষ হয় দ্রুত। টেবিলের পায়ায় বাঁধা এক বুলটেরিয়ার কুকুর হলে ঢোকে এবং দেখতে থাকে তাকে। কান ছুঁয়ে তাকে আদর জানায় ডেন। বেশ সুন্দর তো, হের গ্র্যান্ডলি কেপরের কুকুর, নাম ফ্রিজি। কেপর বলেন, কুকুরটা বংশগৌরবে ছাড়িয়ে যায় ইংল্যান্ডের রাজাকেও। কেপরের পায়ে পা ঘষে ফ্রিজি। হ্যাট নিয়ে উপর থেকে নিচে নামে অ্যাশেনডেন। প্রবেশ পথে দাঁড়িয়ে হোটেলের ল্যান্ডলেডির সঙ্গে কথা বলছে কেপর। ওদের কথা থেমে যায় অ্যাশেনডেনকে দেখে। কেপর কিরকম সন্দেহের দৃষ্টিতে তাকায়। হাসি খুশি লালাভ মুখে ফুটে উঠে ধূর্ততার চাউনি। জার্মান সিক্রেট সার্ভিসের ব্রিটিশ স্পাই কেপরের সঙ্গে আর কয়েকদিনের মধ্যেই পরিচয় হবে। তার সঙ্গে মুখোমুখি হতে পেরে অ্যাশেনডেন খুশি। অ্যাশেনডেন হাঁটতে হাঁটতে ঢুকে পড়ে এক ট্যাভার্নে। অর্ডার দেয় সেরা ব্র্যান্ডির 1 বোতল। ডিনারে কর্তব্যের খাতিরে শুধু 1 বোতল বিয়ার খেয়েছে বলে এই তার ক্ষতিপূরণ। পরিস্থিতিটা ভাবতে থাকে সে। জন্মসূত্রে কেপর ইংরেজ। পাসপোর্ট অনুযায়ী তার জন্ম বার্মিংহ্যামে।
বয়স 42, 11 বছর আগে বিয়ে হয়েছে ওদের। স্ত্রী জন্মসূত্রে জার্মান। সবাই জানে এসব। প্রাইভেট ডকুমেন্টে জানা গেছে গ্র্যান্টলি কেরানি হিসেবে বার্মিংহ্যামে উকিলের অফিসে জীবন শুরু করে। পরে পেশা নেয় সাংবাদিকতার। প্রথমে কায়রো, পরে সাংহাই। ব্রিটিশ মালিকানার সংবাদপত্রে কাজ করেছে সাংবাদিক হিসেবে। ভুয়ো পরিচয়ে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে জেল হয় তারপর। পরের 2 বছর সম্পর্কে ফাইল কিছু বলে না। 2 বছর পরে মার্সেলিজের অফিসে তাকে দেখা যায়। সেখান থেকে শিপিং বিজনেসে হামবুর্গ। ওর বিয়ে হয় সেখানেই, হামবুর্গ থেকে লন্ডন। রপ্তানি ব্যবসায় গ্র্যান্টলি এবং ব্যবসা ফেল করে ফের নামতে হয় সাংবাদিকের পুরনো পেশায়। আবার জাহাজে ব্যবসায় ওকে দেখা যায় যুদ্ধের শুরুতে, আগস্ট 1914। সাদাম্পটনে জার্মানি স্ত্রীর সঙ্গে শান্তির জীবন কাটাচ্ছে গ্র্যান্টলি কেপর। পরের বছর কর্তৃপক্ষকে জানায় স্ত্রী জার্মান বংশোদ্ভূত বলে মহাযুদ্ধের পটভূমিকায় ওদের জীবন অসহ্য হয়ে উঠেছে ইংল্যান্ডে। ওর অনুরোধে শিপিং কোম্পানি ওকে ট্রান্সফার করে জেমোয়াতে। কিন্তু ইতালি যুদ্ধে যোগদান করলে ও সপরিবারে ন্যায়সঙ্গত পাসপোর্ট দেখিয়ে সীমান্ত পেরিয়ে বসবাস শুরু করে সুইজারল্যান্ডে। এসব তার সততা সম্পর্কে সন্দেহ জাগায়, অথবা ধারণা হতে পারে সে বড় খেয়ালি মানুষ। যে ধরনের মানুষের কোনো সামাজিক প্রতিষ্ঠা নেই, আর্থিক অবস্থাও ভালো নয়, এসব তথ্যের গুরুত্ব ছিল না যতক্ষণ না জানা গেছে জার্মান সরকারের ইন্টেলিজেন্স বিভাগের স্পাই হিসেবে গ্র্যান্টলি কাজ করছে। মহাযুদ্ধের শুরুর দিকে কিংবা তারও আগে থেকে মাস মাইনে তার 40 পাউন্ড যতদিন সে সুইজারল্যান্ড থেকে খবর পাঠিয়ে নিশ্চিত ছিল। ধূর্ত এবং বিপজ্জনক হলেও তাকে নিয়ে মাথা ঘামায়নি কেউ। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের ধারণা ওখান থেকে তাদের বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না কেপর। করলে তা পৌঁছে যাবে জার্মান সিক্রেট সার্ভিসে। ব্রিটিশ সিক্রেট সার্ভিস জেনে গেছে যে সে জার্মান সিক্রেট সার্ভিসের এজেন্ট। গ্র্যান্টলি আদৌ সচেতন নয় এ ব্যাপারে। তার কাছে বহু চিঠিপত্র আসে, সযত্নে সেন্সর করা হয় তার প্রত্যেকটি। এমন সাংকেতিক কোড কমই আছে সিক্রেট সার্ভিসে, যা বিপক্ষের সিক্রেট সার্ভিসে শেষ অবধি অপরিচিত থাকে। অতএব দেরিতে হোক তাড়াতাড়ি হোক, কেপর মারফত ইংল্যান্ডে কর্মরত জার্মান সিক্রেট সার্ভিসের শাখার ধরা পড়ার সম্ভাবনা ছিল সকলেরই। ঠিক এই সময়েই এমন এক কাজ করে বসল কেপর যাতে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের চিফ আর এর নজরে পড়ে যায়। ব্যাপারটা জেনে সে যদি ভয়ে কেঁদে উঠত, কেউ দোষ দিত না তাকে, কেননা আর এর বিষ নজরে পড়া ভীষণ বিপজ্জনক। গোমেজ নামের এক তরুণ স্পেনিয়ার্ডের সঙ্গে গ্র্যান্টলির পরিচয় জুরিখে। সবে ব্রিটিশ সিক্রেট সার্ভিসে ঢুকেছিল গোমেজ। গ্র্যান্টলিকে সহজেই বিশ্বাস করেছিল গোমেজ। কৌশলে জেনে নেয় গ্র্যান্টলি ব্রিটিশ সিক্রেট সার্ভিসের স্পাই হিসেবে কাজ করছে গোমেজ। নিজের ওজন বাড়িয়ে বলার যে প্রবণতা যত মানুষের সহজাত, হয়তো তারই জন্য এই তরুণ স্প্যানিশ স্পাই রহস্যজনকভাবে কথা বলেছিল নিজের সম্বন্ধে। কেপরের মারফত এই খবর পেয়ে জার্মান সিক্রেট সার্ভিস নজর রাখতে বলে তাকে এবং জার্মানি বলে একটা চিঠি পোস্ট করার সময় গ্রেপ্তার করে গোমেজকে। এই চিঠিটি লেখা সাংকেতিক লিপিতে, কিন্তু অবশেষে কোডটা জার্মান সিক্রেট সার্ভিস বুঝতে পারে। বিচারে গোমেজের শাস্তি হয়, গুলি করে তাকে মারা হয়। একজন নিঃস্বার্থ ও কর্মদক্ষ এজেন্টকে এভাবে হারাতে খারাপ লাগে। আবার সরল ও নিরাপদে এই কোড বদলাতে হলো। খুব সন্তুষ্ট আর। নিজের মূল দায়িত্বের চেয়ে প্রতিশোধ স্পৃহাকে বেশি মূল্য দেওয়া কিন্তু আরের স্বভাব নয়। আসলে উনি ভেবে দেখেছিলেন, যদি নিজের মাতৃভূমির সঙ্গে কেপর বিশ্বাসঘাতকতা করে থাকে কেবল টাকার লোভেই, তাহলে আরও বেশি টাকার লোভে তার পক্ষে এমন কিছু করা অসম্ভব নয়। জার্মান সিক্রেট সার্ভিসের সাথে বিশ্বাসঘাতকতা করা। সে জার্মান সিক্রেট সার্ভিসের বিশ্বাসভাজন হয়েছে মিত্রপক্ষের একজনকে ধরিয়ে দিয়ে, সুতরাং কাজে লাগানো যাবে তাকে। শুধু মুশকিল এই যে কেপর ঠিক কী ধরনের মানুষ সে সম্বন্ধে কোনো ধারণা আর এর নেই। অতি সাধারণ গোপন জীবন সে লোকচক্ষুর আড়ালে রেখেছে এবং সে তার একমাত্র ফটোগ্রাফ পাসপোর্টের আবেদনের সময় তুলিয়েছে।
আদেশ দেওয়া হয়েছিল অ্যাশেনডেনকে, খবর দাও, টাকা খাইয়ে গ্র্যান্টলিকে জার্মান সিক্রেট সার্ভিসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে প্ররোচিত করা যায় কিনা, এবং বাজিয়ে দেখো সততার সঙ্গে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের সঙ্গে ও কাজ করবে কিনা। আর যদি দেখো টাকা দিয়ে কেনা যাবে না কেপরকে, তাহলে সে যেন অবশ্যই কেপরের মতিগতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে। কেপরের সম্পর্কে ভাষা ভাষা খবর দিয়েছে গুস্তাভ, তবে একটা তথ্য খুবই মূল্যবান। ব্যাপারটা এই যে কেপরের বর্তমান নিষ্ক্রিয়তায় বার্নের জার্মান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে মোটেই খুশি নয়। কেপরের দাবি মাইনে বাড়ানো হোক তার। ভন পি জার্মান সিক্রেট সার্ভিসের মেজর জানান, বেশি পেতে হলে ভালো কাজ করে দেখাতে হবে কেপরকে। সম্ভবত ইংল্যান্ডে পাঠানো হবে তাকে, ফ্রন্টিয়ার পেরিয়ে ইংল্যান্ডে নিয়ে যাওয়া যায়, তাহলেই কাজ হাসিল অ্যাশেনডেনের। তাই অ্যাশেনডেন তার চিফ আরকে বলেছে, কি করি আপনি আশা করেন যে আমার প্ররোচনায় দড়ির ফাঁসে মাথা গলাবে গ্র্যান্টলি কেপর? জবাবে আর বলেছে, ফাঁসি হবে না, গ্র্যান্টলিকে মরতে হবে ফায়ারিং স্কোয়াডের গুলিতে। কিন্তু গ্র্যান্টলি বুদ্ধিমান। ড্যাম ইউর আইজ, ওর থেকে তোমাকে বেশি বুদ্ধি খাটাতে হবে অ্যাশেনডেন। তাই ঠিক করেছে অ্যাশেনডেন সে নিজে থেকে কেপরের সঙ্গে আলাপের হাত বাড়িয়ে দেবে না, বরং এমন ব্যবস্থা করবে যাতে তার সঙ্গে পরিচিত হতে আগ্রহী হয় কেপর। তখন ওকে ওপরওয়ালা থেকে কাজ দেখানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তখন মনে হওয়া স্বাভাবিক সেন্সর বিভাগের একজন চাকুরে ব্রিটিশ নাগরিকদের সঙ্গে আলাপ করলে সুবিধাই হবে ওর। আর ব্রিটিশ সেন্সর ব্যবস্থা সম্বন্ধে এমন কিছু খবর টোপ হিসেবে কেপরকে জানাবে অ্যাশেনডেন, যেগুলো জানলে বিশেষ কোনো লাভ হবে না অন্য পক্ষের। কেননা সে যে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট, মিথ্যে নাম এবং জাল পাসপোর্ট নিয়ে কাজ করছে, সেসব কেপরের জানার ভয় নেই। অ্যাশেনডেনকে বেশি অপেক্ষা করতে হলো না। পরের দিনই ভরপেট খেয়ে ঝিমোতে ঝিমোতে হোটেলের দরজার কাছে বসে সে যখন এক কাপ কফি খাচ্ছে, ডাইনিং রুম থেকে কেপর দম্পতি বেরিয়ে এলো। মিসেস কেপর গেলেন ওপর তলায়। কুকুরটাকে কেপর ছেড়ে দিতেই সে লাফিয়ে পড়ল ডেনের পায়ে। তার ভঙ্গিটি বেশ গুরুত্বপূর্ণ। এদিকে আয় ফ্রিজি, কুকুরটাকে শাসন করে অ্যাশেনডেনকে বোঝায় কেপর। আমি দুঃখিত, তবে কুকুরটা খুব শান্ত। ঠিক আছে, ও আমাকে কামড়াবে না। জাতেও বুলটেরিয়ার, এ জাতের কুকুর সাধারণত দেখা যায় না কন্টিনেন্টে। রেস্তোরাঁর মেটের উদ্দেশ্যে তারপর বললেন, ফ্রলিন, কফি দেবেন এক কাপ? সবে এসেছেন আপনি না? হ্যাঁ, কাল এসেছি। সত্যি? কাল রাত্রে ডাইনিং রুমে দেখিনি তো। বেশি দিন থাকবেন নাকি এখানে? বলা শক্ত, অসুখ থেকে উঠে শরীর সারাবের জন্য এখানে এসেছি। ওই দেখুন, মেয়েট আপনার টেবিলেই কফি রেখে গেল আমার। আপনাকে বিরক্ত করছি না তো? বসুন না। থ্যাঙ্কস। কন্টিনেন্টে এত বেশি সময় কাটিয়েছি যে আমি অপরিচিতদের সঙ্গে আলাপের চেষ্টাকে ভালো চোখে দেখে না আমাদের দেশবাসী। কথাটা একদম মনেই ছিল না। তা আপনি ইংরেজ না আমেরিকান? ইংরেজ। স্বভাবে অত্যন্ত লাজুক অ্যাশেনডেন। তার এই বয়সের এই স্বাভাবিক দোষটা যদিও কাটিয়ে ওঠার বহু ব্যর্থ চেষ্টা করছে সে, তথাপি স্বভাবের এই দোষটা কখনো কখনো কাজে লাগায়। ইতস্তত করে লাজুক ভঙ্গিতে যে কথাগুলি গতকাল ল্যান্ডলেডিকে বলেছে, সেইগুলি তখন বলে যায়। ইতিমধ্যে ল্যান্ডলেডি কথাগুলোকে কেপরকে বলেছেন, এ বিষয়ে সে নিশ্চিত। কেপর বলে, রণক্লান্ত পৃথিবীর লুসার্নে শান্তির এক মরুদ্যান। এখানে থাকাকালীন মনেই হয় না যে বাইরের পৃথিবীতে চলছে মহাযুদ্ধ। এর চেয়ে ভালো জায়গা আপনি খুঁজেই পেতেন না। তাই আমিও এখানে এসেছি। আমার পেশা সাংবাদিকতা। তাই ভাবছিলাম আপনি নিশ্চয়ই লেখেন। অ্যাশেনডেনের ঠোঁটে লাজুক হাসি। রণক্লান্ত পৃথিবীর শান্তির এক মরুদ্যান, এই শব্দগুলো জাহাজ কোম্পানির অফিসে যে শেখা যায় না বোঝাই যায়। গম্ভীর স্বরে কেপর বলে, আমি এক জার্মান মহিলাকে বিয়ে করেছি। সত্যি? আমার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ নেই। মনে প্রাণে আমি ইংরেজ বলতে বাধা নেই আপনাকে। আমার মতে ব্রিটিশ সাম্রাজ্যের চেয়ে বিশ্বের মঙ্গল সাধনের কোনো যথার্থ মিডিয়াম থাকা অসম্ভব।
অবশ্য আমার স্ত্রী জার্মান, তাই মডেলের বিপরীত দিকেও আমার চোখ যায় বলতে পারেন। অবশ্য জার্মানদের অনেক দোষ, কিন্তু এ কথা মানতে পারি না যে জার্মান মানেই শয়তান। ইংল্যান্ডে যুদ্ধের প্রারম্ভে সবাই আমার স্ত্রীকে স্পাই সন্দেহ করায় বেচারাকে মনোকষ্টে ভুগতে হয়েছে অনেক। এ ব্যাপারে ওর বিদ্বেষ থাকলেও অন্তত আমি ওকে দোষ দিতে অক্ষম। সবাই ভাবত ও স্পাই, কিন্তু ওর কথা শুনলে ওকে চিনলে হাসি পেত আপনার। একেবারে জার্মান ঘরোয়া গৃহবধূ সে। সংসার, স্বামী এবং সন্তানের অভাবের একমাত্র বিকল্প বুলটেরিয়ার ফ্রিজি ছাড়া আর কিছুই বোঝে না বেচারা। পরিস্থিতিটা অসহ্য হয়ে উঠেছিল আমার পক্ষে। যে কটা মূল্যবান সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলাম, এতে বিব্রত বোধ করেছিলেন ওদের সম্পাদকরা। যাকগে, সংক্ষেপে বলি, ভাবলাম কি, সবচেয়ে সম্মানজনক পথ হলো যতদিন না ঝড় কেটে যায় ততদিন পদত্যাগ করে কোনো নিরপেক্ষ দেশে থাকা। অবশ্যই স্ত্রী বা আমি যুদ্ধ প্রসঙ্গ নিয়ে কেউই কোনো কথা বলি না। এ ব্যাপারে আমার স্ত্রী আমার চেয়ে বেশি সহনশীল। যুদ্ধ নামের এই ভয়ঙ্কর বস্তুটি সে আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখতে যতটা প্রস্তুত, তার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা দেখতে আমি ঠিক ততটাই অপ্রস্তুত। কি আশ্চর্য অ্যাশেনডেনের গলা! এসব ব্যাপার বড় জেদি মেয়েরা। নানা দিক থেকে লক্ষণীয় আমার স্ত্রীর ব্যক্তিত্ব। আমি চাই ওর সঙ্গে পরিচয় হোক আপনারও। ওহো, বলাই হয়নি, আমার নাম গ্রেন্টলি কেপর। আমার নাম সোমারভিল, অ্যাশেনডেন জানায়। তারপর বলে কি ধরনের কাজ সে করে সেন্সর বিভাগে। বলতে গিয়ে টের পায় কেপরের চোখে অনুসন্ধিৎসার চাবুক। অ্যাশেনডেন জানায় সে কারো কাছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চায়। বহুকাল আগে শেখা এখন ভুলে যাওয়া শিক্ষাটাকে কেবল একটু ঝালিয়ে নিতে চায় এই অবসরে। এটা বলার পেছনে একটা পরিকল্পনা ছিল তার। কেপরের দিকে চোখ পড়তেই বোধ হলো কেপরের মাথাতেও দুলছে একই পরিকল্পনা। কেমন হয় যদি মিসেস কেপর কথ্য জার্মান ভাষা শেখায় তাকে? জানেন, হোটেলের ল্যান্ডলেডিকেও বলেছি রোজ 1 ঘন্টা জার্মান ভাষা শেখাবে। এমন কোনো জার্মানকে যদি রাজি করাতে পারেন। হঠাৎ জানাই কেপর, ল্যান্ডলেডির সুপারিশে কারো কাছে ভাষা শিখলে ভুল করবেন আপনি। কেননা আপনার দরকার এমন কাউকে যে জার্মান কথা বলতে পারে জার্মান উচ্চারণে। সুইস ছাড়া অন্য ভাষা ল্যান্ডলেডি বরং জানে না। আমার স্ত্রীকে জিজ্ঞেস করব এমন কাউকে সে চেনে কিনা যে আপনাকে কথ্য জার্মানে শিক্ষা দিতে পারে। আমার স্ত্রী উচ্চশিক্ষিতা, আপনি আস্থা রাখতে পারেন যদি সে কাউকে সুপারিশ করে। অনেক ধন্যবাদ। খুঁটিয়ে খুঁটিয়ে তীক্ষ্ণ পর্যবেক্ষণে অনেকটা সময় নিয়ে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের স্পাই অ্যাশেনডেন দেখেছে জার্মানি সিক্রেট সার্ভিসের স্পাই গ্রেন্টলি কেপরকে। মুখ দেখলে হাসি খুশি মনে হয় লালমুখ মানুষটাকে, যেন খোলামেলা স্বভাবের। ওর আসল পরিচয় আছে ওই ধূসর সবুজ মেশানো ছোট ছোট কুতকুতে চোখে, যা সদা চঞ্চল এবং চকিতে অপ্রত্যাশিত ভাবনার স্পর্শে হঠাৎ স্থির হয়ে যায়। লোকটার চোখ দুটোই তাকে বিশ্বাস করতে দেয় না। কেপর কিভাবে মিটিয়েছে এই অভাব? মুখের হাসিতে অস্বাভাবিকতা, চওড়া মুখে অনেক বছরের রোদ, জল, তুষারের চাবুক, চওড়া ভারন্ত গলায় অনেক খুশির রেশ। মোটাসোটা সুখী মানুষ। এখন অ্যাশেনডেনকে খুশি করার আপ্রাণ চেষ্টা করছে সে। লাজুক লাজুক ভঙ্গি নিয়ে কথা বলছে অ্যাশেনডেন। উজ্জ্বল অন্তরঙ্গতায় তার কথা চালিয়ে যায় কেপর। ভাবাই শক্ত, লোকটাই নিজের মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে মাসিক 40 পাউন্ডের বিনিময়ে। অ্যাশেনডেন চিনত সেই তরুণ স্পেনিয়ার্ড গোমেজকে, যার সঙ্গে গ্র্যান্টলি কেপর করেছিল নির্মম বিশ্বাসঘাতকতা। মেজাজি যুবা ভালোবাসত অ্যাডভেঞ্চার। ব্রিটিশ সার্ভিসে এসেছিল তাই রোমাঞ্চের লোভেই, টাকার লোভে নয়। ওর মজা লাগতো জার্মানদের বন্ধু বানাতে, অভিভূত করেছিল ওকে। ও এখন কোথায়? এখন স্পাই মিলারের নায়কের ভূমিকায় নিজেকে দেখার কল্পনা। জেল অঙ্গনের মাটির অনেক গভীরে। ভাবতে খারাপ লাগতো বড়। বয়স অল্প ছিল ওর। কি এক সৌন্দর্য ছিল ওর চলাফেরা, জীবনযাত্রায়, কথা বলার ভঙ্গিতে। নির্মম মৃত্যুর সঙ্গে ওকে ছুঁড়ে ফেলার সময় কি বিবেকের কোনো দংশন অনুভব করেনি গ্র্যান্টলি কেপর? নিশ্চয়ই অল্প স্বল্প জার্মান জানেন আপনি।
অপরিচিত সোমারভিলের সম্পর্কে কেপর আগ্রহান্বিত। ও হ্যাঁ, ছাত্রাবস্থায় ছিলাম জার্মানিতে, ভালোই বলতে পারতাম সেকালে। সে তো বহুকাল আগের কথা, সব ভুলে গেছি এখন। যদিও জার্মান ভাষায় বই পড়তে পারি এখনও, এবং অনায়াসেই। হ্যাঁ, গতকাল আপনাকে জার্মান ভাষায় একটা বই পড়তে দেখেছি। বোকা, অ্যাশেন্ডেন ভাবল লোকটা একটু আগেই বলেছে, ডিনারের সময় ওকে দেখেনি। ভুলটা কি খেয়াল করেছে গ্র্যান্টলি? এ ধরনের ভুল স্পাইয়ের কাজে সবসময় এড়িয়ে চলা যে কত কঠিন। সোমারভিল নাম বলেছে সে নিজের, বেশ নার্ভাস লাগছে। কেউ তাকে ওই নামে ডাকলে সময় মতো সাড়া দিতে মনে থাকবে তো? অ্যাশেন্ডেনের মুখের কোনো পরিবর্তনে জাগে কিনা এমনও হতে পারে। গ্র্যান্টলি কেপরের ইচ্ছাকৃত ভুল সেটাই দেখার জন্যে। উঠে দাঁড়াই কেপর, আমার স্ত্রী আসছে। আমরা পাহাড়ে চড়ি রোজ বিকালে। আপনাকে বলতে পারি কয়েকটা বেড়াবার রাস্তার কথা। খুব সুন্দর, এখনও চমৎকার ফুল ফুটছে সেখানে। অ্যাশেন্ডেন দীর্ঘশ্বাস ছাড়ে। শরীরটা আর একটু সুস্থ না হওয়া পর্যন্ত আমাকে বিশ্রাম নিতেই হবে। অ্যাশেন্ডেনের মুখ এমনিতে ফ্যাকাশে, তার অবস্থা এখন দেখলে বোঝা যায় না। মিসেস কেপর, কুকুর ফ্রিজি ও তার স্বামী সিঁড়ি বেয়ে নেমে এলেন নিচের তলায়। অজস্র কথা বলছে গ্র্যান্টলি, বোঝা সহজ। অ্যাশেন্ডেনের সঙ্গে সাম্প্রতিক আলাপের কথা বলছে স্ত্রীকে। হ্রদের বুকে উজ্জ্বল রোদের আলো, গাছে সবুজ পাতা দুলছে হালকা হাওয়ায়। বেড়ানোর পক্ষে চমৎকার সময়। ঘরে ঢুকে বিছানায় শুয়ে আরামে ঘুমিয়ে পড়ল অ্যাশেন্ডেন। সেদিন সন্ধ্যায় ডাইনিং রুমে অ্যাশেন্ডেন যখন ঢোকে তখন ডিনার প্রায় শেষ করে ফেলেছে কেপর দম্পতি। এমন একটা ককটেলের আশায় অ্যাশেন্ডেন আজ বিষণ্ণ মেজাজে লুসার্নে এদিক ওদিক ঘুরছে, যা তাকে অনিবার্য আলু স্যালাডের মুখোমুখি হবার সাহস দেবে ডিনারে। কেপর উঠে যাবার সময় বলল ডিনার শেষে একসঙ্গে কফি খাবে তারা। খাওয়া শেষ হয়ে যেতে কেপর অ্যাশেন্ডেনকে পরিচয় করিয়ে দিল ওর স্ত্রীর সঙ্গে। জার্মান মহিলা কঠিন ভঙ্গিতে বাউ করলেন। তার মুখে হাসি কোনো স্পর্শও রাখেনি অ্যাশেন্ডেনের ছোট সম্ভাষণের উত্তরে। বোঝা যাচ্ছিল মহিলা শত্রুভাবাপন্ন। অ্যাশেন্ডেন এতে সহজ হতে পারল কিছুটা। সাধারণ চেহারা, বয়স ছুঁয়েছে 40, নেপোলিয়নের সময়ের প্রুশিয়ার রানীর মতো বেনি, চুলের জৌলসহীন চেহারা, মুখের তনুশ্রীর রেখা চাপা। মেয়েটির রং, চামড়ার শরীরটা অতি সাধারণ, মোটা চর্বি থলথলে নয়, বরং শক্ত। দেখলে বোকা মনে হয় না, মনে হয় ব্যক্তিত্ব আছে মহিলার। অ্যাশেন্ডেন তার দীর্ঘকাল জার্মানিতে রেখে এসেছে। এই ধরনের মহিলা তার চেনা। এরা সুনিশ্চিত, রান্না, পাহাড়ে চড়া, ঘরের কাজ জানলেও অনেক খবর এদের নখদর্পণে। রোদে ঝলসানো সাদা রং পড়ছে কাঁধের সাদা ব্লাউজে, কালো স্কার্ট পরনে, পায়ে ভারী বুট। অ্যাশেন্ডেনের কাছে শোনা খুশি মেজাজের স্বামী কেপর বলে স্ত্রীকে। কেপরের ধূর্ত চোখ দুটি চঞ্চল, লাল মুখের হাসি অমায়িক। আপনি তো বলেছিলেন জার্মান বোঝেন। হ্যাঁ, আমি হেইডেনবার্গে পড়াশোনা করেছি কিছুদিন। তাই বুঝি? সামান্য আগ্রহ জাগে মহিলার মুখে। আমি 1 বছর পড়েছি ওখানকার স্কুলে। জার্মান মহিলার উচ্চারণে সঠিক উচ্চারণ, গলার ভেতর থেকে যেন উঠে আসছে কথাগুলো। শব্দগুলো অকারণ চাপ দিয়ে উচ্চারণ করায় শুনতে খারাপ লাগে। বিশ্ববিদ্যালয় খ্যাত হেইডেনবার্গ ও চারপাশের প্রকৃতির প্রশংসা করে অ্যাশেন্ডেন। নিজেদের সম্পর্কে টিউটনিজদের যে ভালো ধারণা থাকে সেই দৃষ্টিভঙ্গিতে মহিলাও সব শুনলেন, সহ্য করলেন, উৎসাহ চেপে রাখলেন। সবাই জানে সারা পৃথিবীর সুন্দরতম স্থানগুলির অন্যতম এই নেজের উপত্যকা। তোমাকে বলাই হয়নি মাই ডিয়ার, যে মিস্টার সোমারভিল তার অবস্থানকালে তাকে জার্মান ভাষা শেখাবে এমন কাউকে খুঁজছেন। কেপর জানায়, আমি বলেছি তুমি কাউকে সুপারিশ করতে পারবে হয়তো। না, মহিলা জানান, সততার সঙ্গে যার নাম সুপারিশ করা যায় এমন কাউকে আমি চিনি না। সুইসদের জার্মান উচ্চারণ শুনলে এত ঘৃণা হয় আমার যে সেই কথা ভাষায় প্রকাশ করা যাবে না। সুইসদের কাছে জার্মান শিখলে ক্ষতিই হবে মিস্টার সোমারভিলের।
মিস্টার সোমারভিল, সম্ভব হলে আপনার জন্যে আমি আমার স্ত্রীকে অনুরোধ করতাম জার্মান ভাষা শিক্ষা দিতে। উচ্চশিক্ষিত আর গ্র্যান্টলি, সময় কোথায়? আমার নিজের কাজ আছে না। অ্যাশেন্ডেন বুঝলেও সুযোগ হচ্ছে, সযত্নে তৈরি হচ্ছে ফাঁদ। এখন লাফিয়ে পড়তে হবে। বিনয়ী লাজুক ভঙ্গিতে সে বলল, মিসেস কেপর, দয়া করে আপনি যদি কথ্য ভাষা শেখান আমি সত্যি উপকৃত হব। আমি শরীর সারানোর জন্য এখানে এসেছি, কোনো কাজ নেই আমার, কিন্তু আপনার কাজে বাধা দিতে চাই না। আপনার সুবিধা মতো সময়ে শেখান যদি। স্বামী স্ত্রীর মুখে খেলে যায় সন্তুষ্টির চাতক দৃষ্টি। মনে হলো অ্যাশেন্ডেনের মিসেস কেপরের নীল চোখের আড়ালে কৃষ্ণাভ আলোর দুটি। এই সুযোগে হাত খরচের কিছু টাকাও কামাতে পারবে আমার স্ত্রী। বলা বাহুল্য, কাজটা হবে সম্পূর্ণ ব্যবসায়িক ভিত্তিতে। কেপর বলে, ঘন্টায় 10 ফ্রাঙ্ক চাইলে আপনার কাছে কি খুব বেশি হবে? না, একজন প্রথম শ্রেণীর ভাষাবিদের মূল্য হিসেবে কিছুই নয় অঙ্কটা। ডিয়ার, তুমি কি বলো? এই উদ্দেশ্যে দিনের 1 ঘন্টা তুমি অক্লেশে খরচা করতে পারো। তাতে উপকৃত হবেন ভদ্রলোক। বুঝতে পারবেন ইংল্যান্ডের লোকেরা যে বলে জার্মান মাত্রই শয়তান, তা ভুল। ভুরু কোচকানোর ধরনে বোঝা গেল খুব সহজ বোধ করছেন না মিসেস কেপর। এই গম্ভীর ও ভারিক্কি মহিলার সঙ্গে দিনে 1 ঘন্টা কথা বলে কাটানো অ্যাশেন্ডেন ভাবছিল মোটেই সুখকর হবে না তার পক্ষে। ভদ্রমহিলা সহজ হবার চেষ্টায় বললেন, মিস্টার সোমারভিলকে জার্মান কথ্য ভাষা শেখাবার সুযোগ পেলে আমি খুশি হব। আপনি উপকৃত হবেন মিস্টার সোমারভিল, আমার অভিবাদন রইল। কাল শুরু করলে কেমন হয়? এই 11টা নাগাদ? আপনার স্ত্রীর যদি অসুবিধা না হয় মিস্টার কেপর, যে কোনো সময় হলেই হয়। কেপর দম্পতিকে ওদের কূটনীতির সাফল্যের মিলনাস্তরের পরিণতি সম্বন্ধে আলোচনার সুযোগ দিয়ে তখনকার মতো অ্যাশেন্ডেন চলে গেল। দরজায় করাঘাতের শব্দ হলো। পরের দিন ঠিক 11টায়। ঠিক ছিল সোমারভিলের ঘরে এসে শেখাবেন মিসেস কেপর। বেশ আশ্বস্ত হয়েই দরজা খুলে সে। অ্যাশেন্ডেনের আজকের সাজ বেশ খোলামেলা। তাকে ওই মহিলার কাছে কিছুটা শঙ্কিত, ভাবপ্রবণ এবং অল্প অসাবধানীর অভিনয় করতে হবে। কালো গম্ভীর মিসেস কেপরের মুখ। জার্মান সাহিত্য সম্পর্কে সোমারভিল কতটা জানে উনি প্রথমেই প্রশ্ন করলেন সে বিষয়ে। তার ভুল ত্রুটি শুধরে দিলেন ঠিকঠাক। সোমারভিল জার্মান ভাষা রীতির সম্পর্কে অসুবিধার প্রশ্ন তুললে উনি জানান জার্মান ভাষা শেখানোর কাজটা ওর অপছন্দ হলেও যতক্ষণ শেখাবেন যত্ন নিয়েই শেখাবেন। কেননা শেখাবার ক্ষমতা আছে বলে নয়, উনি ভালোবাসেন শেখাতে। সোমারভিল যে এক বর্বর ইংরেজ, অনেক কষ্ট করে উনি তা মনে রাখার চেষ্টা করছিলেন। পরে কেপর প্রশ্ন করলেন। অ্যাশেন্ডেন সত্য কথাই জানায়। শিক্ষিকা হিসেবে উঁচু দরের মিসেস কেপর, আর ব্যক্তি হিসেবেও তার প্রতি আগ্রহ গোপন রাখেন না। আমি তো বলেইছিলাম, কখনো কোনো মহিলার এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব আমি দেখিনি। মনে হলো এই প্রথম মন থেকে একটা সত্যি কথা বলল কেপর। কয়েকদিনের মধ্যেই বুঝল অ্যাশেন্ডেন তাকে ভাষা শেখাতে রাজি হয়েছেন। মিসেস কেপর কেবলমাত্র তার সঙ্গে মিস্টার কেপরকে ঘনিষ্ঠ হবার সুযোগ দেবেন বলেই। শুধু সাহিত্য, শিল্প, কলা, সঙ্গীত নিয়েই আলোচনা করেন উনি। অ্যাশেন্ডেন চেয়েছিল পরীক্ষামূলকভাবে যুদ্ধের আলোচনা তুলতে। মহিলা জার্মান ভাষা শেখাচ্ছেন পূর্ণ মনোযোগে। অ্যাশেন্ডেন পূর্ণ মূল্য পাচ্ছে তার টাকার। শুধু রোজই উনি আসেন বেজার মুখে। মুহূর্তের জন্য শেখানোর স্বার্থেই অ্যাশেন্ডেনের প্রতি বিরূপ ভাবটা কেটে যায় তার। ওকে তুষ্ট করার যেন ত্রুটি রাখেনি অ্যাশেন্ডেন। সে বিনয়ী, কৃতজ্ঞ, সরল, ভীতু এবং তোষামুদে সে যে দেখেছে সব কায়দাই বিফলে গেছে। ইংরেজ বলেই অ্যাশেন্ডেনের প্রতি বিদ্বেষ, সজাত্য গর্ব, উন্মাদিনীর তার ধারণা। দেশপ্রেম স্বার্থহীন হলেও আক্রমণাত্মক। পৃথিবীর তাই শ্রেষ্ঠ যা কিছু জার্মান, যা কিছু জার্মানিতে একাত্ম। তার মতে পৃথিবীতে জার্মান আধিপত্যের প্রধান অন্তরায় ইংল্যান্ড। তাই তীব্র ঘৃণা করেন ইংল্যান্ডকে। তার আদর্শ পৃথিবীর নাম জার্মান পৃথিবী, যেখানে পৃথিবীর বিভিন্ন জাতি প্রাচীন রোমান শাসকদের চেয়েও নিষ্ঠুরতম জার্মান সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় শিল্প, সংস্কৃতি
ও জার্মান বিজ্ঞান চর্চার সুফল পেতে পারে। যথেষ্ট পড়াশোনা করেছেন তিনি বিভিন্ন ভাষায়। যেসব বই পড়েছেন সে সম্পর্কে বুদ্ধিগ্রাহ্য আলোচনা করতে পারেন। অ্যাশেনডেনের মনে দাগ কেটেছে আধুনিক চিত্রকলা ও সঙ্গীত সম্বন্ধে তার জ্ঞান। উনি যখন লাঞ্চের আগে গানের একটা ছোট্ট সুর তুলে নিচ্ছিলেন পিয়ানোতে, অ্যাশেনডেনের ভারী মজা লাগছিল। উনি সুরটা বাজাচ্ছিলেন ঘৃণা মিশিয়ে অবহেলায়, কেননা ওটা ফরাসি। হালকা মেজাজের যেন নিজের উপরেও তিনি বিরক্ত, কেননা তার আনন্দময় দিকটাও যে তিনি বোঝেন। ভালো বাজানোয় অভিনন্দন জানায় অ্যাশেনডেন। অকস্মাৎ কাঁধ ঝাঁকিয়ে তিনি বলেন, যে দেশ ও জাতি অবক্ষয়ের শিকার তাদের সঙ্গীতেও প্রভাব পড়ে অবক্ষয়ের। চকিতে সুর, তারপরে থেমে গেলেন হঠাৎ। আমি বাজাতে পারছি না, প্র্যাকটিস নেই। তাছাড়া আপনারা ইংরেজরা কি বোঝেন সঙ্গীতে? ওর স্বামী কেপরকে হাসতে হাসতে অ্যাশেনডেন বলে, আপনার কি মত এ সম্বন্ধে? সত্যি কথা বলতে আমার সঙ্গীতের জ্ঞান আমার স্ত্রীর কাছ থেকেই পাওয়া। মিসেস কেপরের নরম গলা শোনা যায়। মুহূর্তে তার মুখে খেলে যায় স্বামীর প্রতি কি অপরিসীম ভালোবাসা। চকিতে সম্বিত ফিরে আসে। তিনি বলেন, তোমরা ইংরেজরা তুলি ধরতে জানো না, মডেল গড়তে শেখনি, সঙ্গীত সৃষ্টিতে অক্ষম, কিন্তু কেউ কেউ সুন্দর কবিতা লিখতে পারো তোমরা। চটে যাওয়া অ্যাশেনডেনের স্বভাব নয়। হঠাৎ কবিতার 2 লাইন মনে আসতে সে বলে, সাদা পাল তুলে কোথায় চলেছ তুমি, পাশ্চাত্যের হৃদয় ছুঁয়ে ওগো দীপ্ত তরুণী। মিসেস কেপর অদ্ভুত ভঙ্গি করেন। হ্যাঁ, কবিতা লিখতে পারো তোমরা, কিন্তু তুমি না। হঠাৎ অ্যাশেনডেনকে অবাক করে ওই কবিতার পরের 2 লাইন বিশ্রী ইংরেজি উচ্চারণে বলে ওঠেন, চলো গ্র্যান্টলি, ডাইনিং রুমে যাই। ওরা চলে যায়। ভাবতে থাকে অ্যাশেনডেন, সে মানুষের অন্ধকার দিকটা দেখলে রাগ করে না, আলোকিত অংশটা দেখলে বরং খুশি হয়। লোক ভাবে সে নিষ্ঠুর, কেননা অন্যের প্রতি আকৃষ্ট হওয়ার চেয়ে ব্যস্ত থাকে অন্যের স্বভাব বিশ্লেষণে। তার ঘনিষ্ঠ মানুষদের দোষগুলো সে নিরাসক্ত দৃষ্টিতে দেখে। অন্যের দোষ কাঁধ ঝাঁকিয়ে মেনে নিতে সে অভ্যস্ত। তার মানে এই নয় যে যাকে সে পছন্দ করে তার দোষ সে কিছুই দেখতে পায় না। আসলে অন্যের মধ্যে এমন গুণ অনেক সময় চোখে পড়ে যা বাস্তবে দুর্লভ। বন্ধুদের নিরপেক্ষভাবে বিচার করে বলেই সে সহজে নিরাশ হয় না কোনো বস্তুর ব্যাপারে। তাই বন্ধু বিচ্ছেদ ঘটে না তার জীবনে। মানুষকে যা দিতে পারে কারো কাছ থেকে তার বেশি আশা করে না সে। তাই কেপর দম্পতিকে সে বিচার করতে পারে আবেগ ও সংস্কার মুক্ত হয়ে। মিসেস কেপরকে বোঝা যায় সে ইংরেজ বলে মহিলা তাকে পছন্দ করেন না। তার ব্যবহারে এই বিরূপতা হঠাৎ প্রকাশ পেয়ে যায় নিরাপদে খুন করা সম্ভব হলে। বিবেকের দংশন ভুলে উনি খুন করতেন অ্যাশেনডেনকে। কিন্তু যখন স্ত্রীর কাঁধ ছুঁয়ে যায় কেপরের মূল হাত, অথবা স্ত্রীর ঠোঁট দুটো অলক্ষ্যে কেঁপে উঠে স্বামীর প্রশংসায়, বুঝতে পারে অ্যাশেনডেন নিজ প্রকৃতির মোটাসোটা পুরুষ এবং ওই সরল মহিলা গভীর আন্তরিকতার প্রেমে বাধা পড়ে আছে। এই ভালোবাসায় সত্যি হৃদয় স্পর্শ করে যায়। অ্যাশেনডেন গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছে ওদের স্বামীর চেয়ে ওই নারীর ব্যক্তিত্বে বেশি সরলতা, তাই স্বামীকে এত ভালোবাসেন তিনি। আর স্বামীটি যে স্ত্রীর উপর নির্ভরশীল তিনি জানেন। এছাড়া স্ত্রীর প্রশংসায় স্বামী তো পঞ্চমুখ। বোঝা যায় না কেবল কেপরের সঙ্গে দেখা হওয়ার আগে এই সহজ সরল নারী কোথাও কোনো পুরুষের প্রশংসা পেয়েছে কিনা। স্বামীর হাসি খুশি রসিকতা তার বড় ভালো লাগে। ওই হালকা মেজাজ হিম রক্তে ঢেউ তোলে মহিলার। কেপর সর্বদা লাফ ঝাঁপে দুরন্ত কিশোর, তার স্বভাব বদলাবার নয়। তাই ওর কাছে মায়ের মতোই মিসেস কেপরের আকর্ষণ। ওর যা কিছু সব স্ত্রীর জন্যই হয়েছে। ও তার একান্ত মনের মানুষ। স্বামীর সব দুর্বলতা জেনেই স্বামীকে ভালোবাসেন তিনি, কেননা স্থির মস্তিষ্কের এই রমণী নিশ্চয়ই জানেন স্বামীর চারিত্রিক খবর। ব্রিস্টন যেমন ইসলভের প্রেম পেয়েছিল, তেমনি গ্র্যান্টলি কেপর পেয়েছে স্ত্রীর প্রেম। মানুষের সহজাত দুর্বলতা অ্যাশেনডেন সহ্য করতে পারে, এবং সেও জানে টাকার বিনিময়ে স্বদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা খুব ভালো ব্যাপার নয়। স্পাইয়ের কথাও স্ত্রীর জানা স্বাভাবিক,
গ্র্যান্টলি কেপরের সঙ্গে জার্মান সিক্রেট সার্ভিস যোগাযোগ করেছিল ওরই মারফত। হয়তো মিসেসের অনুপ্রেরণা না পেলে এরকম নোংরা কাজ করতো না গ্র্যান্টলি। স্বভাবে মহিলাটি সৎ। এত নিচে অসম্মানিত কাজে স্বামীটিকে জড়ানো কী করে সম্ভব হলো তার? সম্ভবতর খোঁজে অ্যাশেন্ডেন ঘুরতে থাকে গোলক ধাঁধায়। মিস্টার কেপরের কথা অন্য। প্রশংসাযোগ্য তেমন কোনো গুণ নেই ওর মধ্যে। প্রশংসনীয় কিছু খুঁজেও পাচ্ছে না অ্যাশেন্ডেন। নিচু স্তরের এই কৃষ্টিহীন পুরুষের মধ্যে সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু দেখেছে সে। প্রথম পরিচয়ের কদিন পরে ওপরতলায় মিসেস গেলে অ্যাশেন্ডেনের পাশের চেয়ারে বসে ক্যাপর। ওর হাঁটুতে নাক স্পর্শ করে বিশ্বস্ত ফ্রিজি। বুদ্ধি নেই, কিন্তু ওর বিশ্বস্ত মনটা খুব ভালো। কেপর বলে, ছোট্ট ছোট্ট গোলাপি চোখগুলো দেখলে কি ভীষণ বোকা মনে হয় না? ওকে পুষছেন কদিন? 1914, যুদ্ধের আগে। যুদ্ধের বর্তমান খবর সম্বন্ধে কি মনে হয় আপনার? কখনো আমি বা আমার স্ত্রী যুদ্ধ নিয়ে আলোচনা করি না। স্বদেশীর কাছে যুদ্ধ নিয়ে মন খুলে কথা বলতে যে কি ভালো লাগছে। অ্যাশেন্ডেনকে সস্তা সুইস সিগার অফার করে গ্র্যান্টলি। অ্যাশেন্ডেন কর্তব্যের খাতিরে নিতে বাধ্য হয়। জার্মানরা কখনই যুদ্ধে জিতবে না। কেপর বলে, ওদের কোনো চান্স নেই। যেদিন যুদ্ধে যোগ দিয়েছি আমরা সেদিন থেকেই পরাজয় ওদের সঙ্গী। সবচেয়ে বড় দুঃখ আমার জীবনে কি জানেন মিস্টার সোমারভিল? স্ত্রী জার্মান বলে কেউ কখনো আমাকে দিতে চায় না যুদ্ধ সম্পর্কিত কাজ। যুদ্ধ যেদিন বাঁধল আমি সৈনিক বিভাগে নাম লেখাতে চেয়েছিলাম। শুধু বয়সের জন্য আমায় নিল না ওরা। খাঁটি কথা বলেছে। স্ত্রীর জন্যে যুদ্ধে কাজ করব না, এরকম আর বেশি দিন চলবে না। আমি তো জার্মান ভাষা জানি, সেন্সর বিভাগে কাজ পেতে পারি না। আপনি না ওখানেই কাজ করেন? অল্প এগিয়ে নিচু স্বরে বলে যায় কেপর, কয়েকটা গোপন কথা বলছি মিস্টার সোমারভিল। সুইসরা জার্মান ভক্ত খুব, ওদের না শোনাই শ্রেয়। কেপর কতক গোপন কথা বলে যায়। ভুয়ো খবর গোপন তথ্যের মতে জানায় অ্যাশেন্ডেন। দুজন দুজনাকে বিদায় জানানোর সেই রাতে খুশি দুজনেই। পরদিন সকালে কেপরের টাইপরাইটার নিশ্চয়ই ব্যস্ত থাকবে। অনুমান করতে পারে অ্যাশেন্ডেন শীঘ্রই একটা ইন্টারেস্টিং রিপোর্ট যাচ্ছে জার্মান সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধায়ক বার্নে মেজর ভন পি নামে ভদ্রলোকের কাছে। অতঃপর এক রোববার পাহাড়ে গেল অ্যাশেন্ডেনের সঙ্গে কেপর দম্পতি। মিসেসের পরনে অ্যালপেন উক, ওয়ার্কিং বুট, টাইরোলিজ হ্যাট। খাস ইংরেজ বলে মনে হচ্ছে মিস্টার কেপরকে। উনি পড়েছেন মোজা এবং +4। সতর্ক চোখ রেখেছেন অ্যাশেন্ডেন। এমন হওয়াও সম্ভব। ওরা টের পেয়েছে অ্যাশেন্ডেন হলো ব্রিটিশ সিক্রেট সার্ভিসের স্পাই। তাহলে ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়া অসম্ভব নয় মিসেস কেপরের। তবে এই সোনালি সকালে আপাত দৃষ্টিতে তার আনন্দ নষ্ট করার মতো কিছু নেই। বাতাসে ফুলের ঘ্রাণ। কেপর অনেক জানে পাহাড়ি ফুল সম্পর্কে। একটা ফুল ফুটেছে রাস্তার বহু দূরে। তুলে এনে গ্র্যান্টলি রাখে স্ত্রীর হাতে। সুন্দর না? শিশুর মতো সরল মনে হয় স্পাইয়ের ধূর্ত সবুজ চোখ দুটো। ওয়াল্টার অ্যাভিসল্যান্ডরের কবিতার মতো সুন্দর লাগে। মিসেস বলেন, আমার স্বামীর সবচেয়ে প্রিয় বোটানি। ও ভালোবাসে ফুল। মাংস কেনার টাকাও ছিল না যখন আমাদের। পকেটের সব পয়সা খরচ করেও আমার জন্য কিনে আনতো ফুল। যথেষ্ট খাওয়া হলো। বিয়ার, পাহাড়ি ট্রাউট মাছ, ডিম, সুইজারল্যান্ডে ভ্রমণ বিষয়ে যেসব বই লেখা হতো 19বিংশ শতাব্দীর শুরুতে এই গ্রাম্য পরিবেশ যেন সেই সব বইয়ে আঁকা ছবি। বদলে গেছেন মিসেস কেপর। অ্যাশেন্ডেনের উপর বিরূপ মনোভাব কেটে আসছে। হঠাৎ উনি বলেন, খারাপ লাগে ভাবতে, বলতেও লজ্জা আসে। তথাপি সামনের বিশ্বযুদ্ধের অন্যায় ভয়াবহতা থেকেও এই মুহূর্তের সুখ ও কৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু অনুভবে আসছে না আমার। স্ত্রীর হাতে হাত। কেপর ডাকছে ওকে জার্মান ভাষায়, প্রিয় নামে। এই আবেগ অ্যাশেন্ডেনকে খানিক হাঁটিয়ে দূরের এক বেঞ্চে বসিয়ে দেয় অবশেষে। ছবিটা দেখার মতো, মন টেনে নেয়, যেন খুব স্পষ্ট ছন্দে গাথা সঙ্গীতের কম্পোজিশন, এক লহমায় যা বাঁধ ভেঙে দেয় আত্মসংযমের। অ্যাশেন্ডেন বুঝতে চেষ্টা করে কেপরের বিশ্বাসঘাতকতার রহস্য। ভারী হাসি খুশি কেপর,
ভালো মানুষ। হোটেলে বৃদ্ধ আইরিশ কর্নেলের একঘেয়ে যুদ্ধের গল্পে সে যেভাবে ভদ্রতার সঙ্গে শোনে, যেভাবে ওর বৃদ্ধা স্ত্রীর সঙ্গে ব্যবহার করে, তাতে মনে হয় মানুষটা হৃদয়বান। কেপর কি টাকার জন্য স্পাই হয়েছে? খরচে লোক নয়, সে শিপিং অফিসের রোজগারে ওর সংসার অনায়াসেই চালাতে পারতেন মিসেস কেপরের মতো মিতব্যয়ী ঘরণী। এছাড়া বহু কাজের সুযোগ রয়েছে তাদের মতো বয়সী পুরুষদের। বিশ্বযুদ্ধের শুরুতে বয়সের বাধা যাদের ঢুকতে দেয়নি মিলিটারিতে। তাহলে কেপর কি সেই মানুষ যে অন্যকে বোকা বানিয়ে খুঁজে নেয় নির্মম আনন্দ? কেপর কি স্পাই করেনি স্বদেশ ঘৃণায়, ভুলক্রমে অ্যারেস্ট করার প্রতিশোধ, স্পৃহায় স্ত্রীর প্রেম কিংবা মানুষকে বোকা বানানোর কোনো স্বভাব দোষ? ধারণা হয়েছিল হয়তো প্রতিভা স্বীকৃতি পায়নি ওকে স্পাই করেছে ক্ষতি করার নষ্ট কাজের ভ্রষ্ট স্পৃহা। কে জানে, ধরা পড়েনি বলে আরও কত অসৎ কাজ করেছে সে। এসব নিশ্চয়ই জানেন মিসেস কেপর। নিজে উনি সৎ। স্বামীর চরিত্রের এই দোষে ওর উচিত লজ্জিত হওয়া। স্বামীর পরিবর্তনে অক্ষম বলেই কি উনি দৃষ্টি ফিরিয়ে থাকেন? মানুষ কেন সাদা কিংবা কালো হয় না? তাহলে কত সহজে হতো বিচার, কত সরল হতো জীবন। সে কি এত ভালো মানুষ যে ভালোবাসে খারাপ জিনিস, নাকি সে এক খারাপ মানুষ যে পছন্দ করে ভালো জিনিস? একই মানুষে একই হৃদয়ে কিভাবে পাশাপাশি বাঁচে পরস্পর বিরোধী সঙ্গ? কথাটা সত্যি। স্পাই বলে লজ্জিত নয় কেপর। সে বিশ্বাস হস্তা, তাকে খুশি করে বিশ্বাসঘাতকতা। আর ব্রিটিশ সিক্রেট সার্ভিসের চিফ থাকলে বলতেন, অ্যাশেন্ডেন, কেন সময় নষ্ট করছো এসব আলতু ফালতু ভেবে? গ্র্যান্টলি এক বিপজ্জনক স্পাই, তাকে ধরিয়ে দেওয়া তোমার কর্তব্য। মিথ্যে নয়, ব্রিটিশ সিক্রেট সার্ভিসের কোনো কাজ হবে না কেপরকে দিয়ে। অ্যাশেন্ডেন বুঝতে পেরেছে লোকটা রাজি হবে জার্মান সিক্রেট সার্ভিসের সঙ্গে বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলায়। তবুও ওকে বিশ্বাস করতে পারবো না আমরা। ওর বড় স্ট্রৈন, মুখে যাই বলুক ওর ধারণা ও বিজয়ী পক্ষের কাজ করছে। এই যুদ্ধে জয়ী হবে অশ্বশক্তি, তাই কেপরকে ধরিয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু কিভাবে? ও, আপনি বসে আছেন এখানে, এগিয়ে এসো কেপর। জায়গাটা ভারী চমৎকার। ওই বরফ ছোঁয়া পাহাড় চূড়ো, ওই নীল হ্রদ দেখলে কি মনে হয় জানেন? মিসেস কেপর বলে যান। মনে হয় আমিও গেটর ফাউন্টের মতো বলি। স্তব্ধ দাঁড়াও ক্ষণিক, ও যে বহতা মহাকাল। মিস্টার কেপর জানেন, ইংল্যান্ডে বিমান আক্রমণ ও বোমাবর্ষণের আতঙ্কের চেয়ে অনেক ভালো এখানে থাকা, তাই না? হ্যাঁ, ভালো কথা। শুনেছি কড়াকড়ি করছে নাকি সীমান্তে। ইংল্যান্ডের বাইরে আসার সময় ওরা কোনো ঝামেলায় ফেলেনি তো আপনাকে? না, ওরা ভালো করেই পরীক্ষা করে না ব্রিটিশ নাগরিকদের পাসপোর্ট। চোখে চোখে কথা হয় স্বামী স্ত্রীর। গ্র্যান্টলি ফিরে যাক ইংল্যান্ডে। ব্রিটিশ সিক্রেট সার্ভিস চায় দেশদ্রোহিতার অভিযোগে ফায়ারিং স্কোয়াডের গুলিতে তাকে হত্যা করা হোক। এই মুহূর্তে সত্যি ভাবা যায় না। এই গ্র্যান্টলি কেপরও ঠিক এখনই ভাবছে ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা। কদিন পর মিসেস জানান স্বামী গেছে ব্যবসার কাজে জেনেভায়। সবাই বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা বলতে জানে না। অ্যাশেন্ডেনের মনে হয় মিথ্যে কথা। মেজর ভন পি বার্নে, জার্মান সিক্রেট সার্ভিসের সেই বিখ্যাত নায়ক, নিশ্চয়ই ডেকে পাঠিয়েছে ব্রিটিশ এজেন্ট গ্র্যান্টলি কেপরকে। লুসার্নে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের ছোটখাটো কাজ করে এক সুইস নাগরিক। অ্যাশেন্ডেন তাকে বার্নে পাঠালো। পরদিন স্ত্রীর সঙ্গে গ্র্যান্টলির দেখা ডিনার টেবিলে। ওরা ঝামেলায় পড়েছে বলে মনে হলো। এমনিতে কেবল উচ্ছল, ডানে বায়ে তাকাচ্ছে এখন। কাজ ঝুঁকে পড়েছে। উত্তর পেয়েছে অ্যাশেন্ডেন। হ্যাঁ, কেপর দেখা করেছে মেজর ভন পির সঙ্গে। মেজর ভন পি বড় কঠোর, চতুর, নিষ্ঠুর এবং ধূর্ত। সোজা কথার লোক অ্যাশেন্ডেন জানে। কোনো কাজ করবে না কেপর এবং মাইনে নেবে লুসার্নে বসে বসে। উনি পছন্দ করেন না এটা, তাই সম্ভবত কেপরকে পাঠাতে চাইছেন ইংল্যান্ডে। অবশ্য এসব তার অ্যাশেন্ডেনের অনুমান। জন্তুর চোয়ালের হাড় দেখে জন্তুকে শনাক্ত করতে হয় স্পাইদের। গুস্তাভের রিপোর্টও তাই বলছে। ইংল্যান্ডে পাঠাতেই স্পাই খুঁজছে জার্মানরা। জার্মান ভাষা শেখাতে এলেন মিসেস কেপর। ক্লান্ত, গভীর, চিন্তিত কেপর দম্পতিকে লাঞ্চের সময় আবার দেখা গেল। পরস্পরের সঙ্গে কথা বলছে না আর অন্য দিনের মতো।
লাঞ্চ শেষে একা কথা বলতে এলো কেপর। হ্যালো, ভালো তো? আমি ছিলাম জেনেভায়। শুনেছি। কফি খাবেন? চলুন। আমার স্ত্রীর মাথা ধরেছে, তাই শুতে গেছে। বেচারা খুব চিন্তিত। ইংল্যান্ড যেতে হবে তো আমাকে। বুকের ভেতর লাফিয়ে ওঠে হৃৎপিণ্ড। অ্যাশেন্ডেনের মুখে তবু নেই কোনো অনুভবের ছাপ। সে বলে, কতদিনের জন্যে? স্ত্রী জার্মান হলেও সত্যি বলতে আমি ইংরেজ। এখানে এই নিশ্চিন্ত আশ্রয়ে বসে থাকলে বিশ্বের এই পটভূমিকায় আর কোনোদিন দেখতে পাবো না বন্ধুদের মুখ। অবশ্য এছাড়াও টাকার প্রয়োজন। অ্যাশেন্ডেন দেখেছে গ্র্যান্টলির চোখে নিদারুণ ভয়। ইংল্যান্ডে যেতে চায় না লোকটা, থাকতে চায় সুইজারল্যান্ডের নিরাপত্তায়। হয়তো বার্নের নির্দেশ, ইংল্যান্ড না গেলে মাইনে বন্ধ হয়ে যাবে ওর। আচ্ছা, স্ত্রী কি বলেছে ওকে? না না, ওকে নিশ্চয়ই যেতে নিষেধ করেনি মিসেস। কত ভয় পেয়েছে হয়তো। হয়তো স্ত্রী বোঝায়নি ওকে। নিজেকে যে ও সর্বদা দুরন্ত, বেপরোয়া, সাহসী, উচ্ছল বলে প্রতিষ্ঠিত করেছে, আজও বেচারি স্বীকার করতে পারেনি ও নীচ, হীন একটা কাপুরুষ। মিসেস যাচ্ছেন তো আপনার সঙ্গে? না, এখানেই থাকবে ও। তার মানে স্ত্রীকে কেপর চিঠি লিখবে এবং তা বার্নে পাঠাবে স্ত্রী। সব বোঝে অ্যাশেন্ডেন। শুনুন, দয়া করে আপনি সেন্সর ডিপার্টমেন্টের কাউকে পরিচয়পত্র লিখে দেবেন কি আমার নামে? সেন্সর বিভাগের চিফকে দিতে পারি। দেখি ভিসা যদি পাই। অ্যাশেন্ডেন ঘরে ঢুকে দুটো চিঠি লিখল। প্রথমটায় জানানো হলো আর কে ইংল্যান্ডে যাচ্ছে, জার্মান সিক্রেটের ব্রিটিশ এজেন্ট বিশ্বাসঘাতক গ্র্যান্টলি। দ্বিতীয়টায় বলা হলো যেন মঞ্জুর করা হয় কেপরের ভিসার আবেদন। অ্যাশেন্ডেন ডিনার টেবিলে পরিচয়পত্রটি কেপরের হাতে দিল। বহুকাল পরে গ্র্যান্টলি কেপর ছেড়ে গেল লুসার্ন। তখনও রোজ 1 ঘন্টা করে জার্মান কথ্য ভাষা শেখাচ্ছেন মিসেস কেপর। আলোচনা করছেন দুজনে, উইনকেলম্যান ও গেটে জীবন ও শিল্প। ফ্রিজি নিশ্চুপ বসে। প্রভু নেই, তাই মন খারাপ কুকুরটার। মিসেস কেপর বলেন, পড়া শেষে অ্যাশেন্ডেন রূপ চিঠি দিতে যায় ট্রাভেলিং এজেন্সিতে। মিসেস কেপরকেও ওখান থেকে বের হতে দেখা গেল। হেড কেপরের চিঠি পেলেন না। অবশ্য এত তাড়াতাড়ি আশা করা উচিত নয়। মহিলাকে মনে হলো হতাশাগ্রস্ত। পরের দিন, আমার স্বামী কথা দিয়েছিল চিঠি দেবে প্যারিতে গিয়েই। এই ইডিয়ট লোকগুলো বলছে চিঠি নেই। পরের ডাক কখন? 5টায় আসবে। আমি আসবো তখন। বোঝাই যাচ্ছে ভয় পেয়েছেন মহিলা। এখন বন্ধ ভাষা শিক্ষার ক্লাস। ওকে দেখা যাচ্ছে না খাবার টেবিলেও। কেবল সকালে সন্ধ্যায় ওকে চিঠির প্রত্যাশায় কুবের ওখানে দেখা যায়। ভয়ে ওকে তাড়া করছে। ভয়, ভয়ঙ্কর ভয় কুড়ে কুড়ে নিঃশেষ করছে তাকে। অ্যাশেন্ডেন চিঠি পায় আর লিখেছেন, প্রিয় মহাশয়, লুসার্নে থেকে পাঠানো আপনার চিঠি ও জিনিসটি পৌঁছেছে যথাস্থানেই। আমরা আনন্দিত, আমাদের নির্দেশ ঠিকমতো পালিত হয়েছে। তার মানে অ্যারেস্ট হয়েছে কেপর। বিশ্বাসঘাতকতার অভিযোগে তাকে কি গুলি করে হত্যা করা হয়েছে ফায়ারিং স্কোয়াডে? কোকিয়ে কেঁদে ওঠে অ্যাশেন্ডেন। চোখ ফাটে। ছবি, হিম হিম ধূসর সকাল, বৃষ্টি ঝরছে গুড়ি গুড়ি। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে চোখ বাঁধা অবস্থায় অসহায় এক মানুষ। মুখ ফ্যাকাশে। ফায়ারিং স্কোয়াডের অফিসার আদেশ দিচ্ছেন, ফায়ার। শেষ হলো সমারসেট মম এর লেখা গোয়েন্দা গল্প অপারেশন সিক্রেট সার্ভিস, অনুবাদে পৃথ্বীরাজ সেন। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।